ফ্যাসিবাদের সবচেয়ে চতুর রূপটা আসলে কেমন? এমনকি আপনি ধইরা সবাইকে জেলে ভইরা দিলেন না, বরং আপনি কাউরে কাউরে ধরবেন, কাউরে কাউরে ছাড়বেন এবং একটা সিলেক্টিভ দমন প্রথা আপনি তৈরি করবেন। এবং এই সিলেকশন সিস্টেমের ভিতরে আপনিই বলবেন আমরা গণতান্ত্রিক আছি। দমন প্রথা আমরা আওয়ামী লীগের আমলে দেখছি। নতুনভাবে এই সময়ে আইসা আবার এই আলাপ করার কারণ হইল সম্প্রতি মুন্নী সাহা সাংবাদিকতার অধিকার নিয়ে কথা বলার পর অনলাইন দুনিয়ায় ব্যাপক ট্রল ইত্যাদি হইতেছে। তারা সাংবাদিকতা করতে পারেন কিনা, তাদের অধিকার আছে কিনা, বা দোসর ইত্যাদির যে পুরনো ট্যাগের বিদ্বেষের সেই পুরনো রাজনীতি, সেগুলোই আমরা আবার এক ধরনের দেখতে পাইলাম যেন পালে হাওয়া পাইতেছে। এখানে পক্ষ বিপক্ষ বিষয় না, বিষয় হলো এই ঘটনাগুলোকে আমরা আসলে কিভাবে দেখব, ন্যায্যতার প্রশ্নটা আসলে কি। স্যাড বা ট্রু, আমি সাদ রহমান। আমার আজকের আলাপে আপনাদেরকে স্বাগতম। বাংলাদেশে একটা লেভেল ঘুরতেছে এখন ফ্যাসিবাদের দোসর। এটা জন্ম নিচ্ছে 2024-এর 5 আগস্টের দিনই। ইন্টারিম সরকারের একটা অংশ এটাকে রাষ্ট্রীয় হাতিয়ারে পরিণত করছিল। প্রশ্ন হলো বিএনপিকে এখন সেই রাজনীতির উত্তরাধিকার হইতেছে কিনা। আমি বলতেছি না যে বিএনপি সেই পথেই আগাবে, কিন্তু প্রশ্ন তোলার মেবি এইটাই সবচেয়ে উপযুক্ত সময়, কারণ ভুলকে ভুল হিসেবে চিহ্নিত করার সুযোগটা এখনই। আমরা নিশ্চয়ই এমন কোনো রাষ্ট্র ব্যবস্থায় আবার ঢুকতে চাইবো না যেখানে বাক স্বাধীনতাকে অনুগ্রহ হিসাবে দেখা হবে, যেন বাক স্বাধীনতা একটা দান করার বিষয়। কারণ শেখ হাসিনার আমলে আমরা এইরকম দেখা অভ্যস্ত এবং আমরা আর দেখতে চাই না। ফ্রয়েড 100 বছর আগে একটা কথা বলছিলেন, মানুষ নিজের ভিতরে যে সত্য সেটাকে অস্বীকার করতে চায় অন্যের উপরে দায় চাপানোর মধ্যে দিয়ে। এই প্রক্রিয়ার নাম তিনি দিয়েছিলেন প্রজেকশন। ক্ষমতাসীনরা সবসময় দেখবেন পুরনো আমলের ঘটনা, অপরাধ ইত্যাদি নিয়ে ব্যাপক ঘাটাঘাটি করে, কারণ তারা বর্তমানকে অস্বীকার করতে চায়, লুকাইতে চায়। হাসিনা যুগের ক্ষমতাসীনরা এই কাজ করতে 71 প্রশ্ন, বিএনপির নানাবিধ বানোয়াট, বাস্তব অবাস্তব নানা দুর্নীতি ফিরিস্তি দিয়া। প্রশ্ন হইল নির্বাচিত নতুন সরকারও কি আসলে সেই দিকে হাঁটবে কি না, সেটা আমাদের চিন্তা করার বিষয়। বিএনপিপন্থী কিছু বুদ্ধিজীবী সম্প্রতি বলতেছেন মুন্নী সাহাদের আসলে জেলে থাকার কথা। সরাসরি মুন্নী সাহারা বাইচায় আছেন, এইটাই অনেক, মানে এইটা একটা গিফট। এই কথাটা আসলে কে বলতে পারে? যে মনে করে যে সে চাইলে মুন্নী সাহাকে বা যে কাউকে জেলে রাখতে পারত। মানে কথা বলার অধিকারটা এখন তারা অনুগ্রহ হিসাবে দেখতেছেন, এইটা কারোর মৌলিক অধিকার না। এইটাই বিজয়ীর দয়া। গণতন্ত্রে এইটার কোনো জায়গা নাই, কিন্তু এই দয়াটাও সিলেক্টিভ। অন্যদিকে দেখেন মোজাম্মেল বাবু 593 দিন ধরে তিনি জেলে, ফারজানা রূপা 619 দিন ধরে, শ্যামল দত্তও আছেন, হত্যা মামলা দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে। এমন হরে ধরে মামলা গোটা বিচার ব্যবস্থাকেই তো প্রশ্নবিদ্ধ করতেছে। তারা অপরাধ করলে জেলে থাকা কোনো সমস্যা না, কিন্তু দিনের পর দিন বিচার ছাড়া কিভাবে তারা জেলে থাকে? এই কাজটাই তো আওয়ামী লীগ করতো। এখন এইটা যদি আমরা ন্যায্যতার প্রশ্ন আকারে হাজির করি, সেটা তো আমরা করতেই পারি। কিন্তু খেয়াল করার বিষয় হইল এই কাজে বিরোধী দল বা অতীত ইন্টারিমেরও একটা সূক্ষ্ম সমর্থন আছে। এখানে একটা আমরা আর মামুরা এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যেটা আমাদের বিশেষভাবে বোঝা দরকার। আওয়ামী লীগের প্রশ্নে ইন্টারিম, বিএনপি এবং জামায়াত, এই তিনটা আলাদা আলাদা শক্তি কাছাকাছি। ইন্টারিম এটারে আইডিয়ালাইজ করতো আওয়ামী লীগ একটা পুরনো শাসনামলের প্রতীক, তাদেরকে মুছা ফেলাইতে হবে। বিএনপির জন্য আওয়ামী লীগ একটা ঐতিহাসিক এবং প্রধান প্রতিদ্বন্দ্বী, যাদেরকে মাঠের বাইরে পাঠাইতে হবে। জামায়াতের জন্য আওয়ামী লীগ তথাকথিত একটা সেকুলার শক্তি, যাদেরকে দুর্বল রাখতে হবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হইল এই কমন প্রজেক্টের, মানে সবাই যেখানে আছে তাদের মাথার উপরে একটা বড় ছাতাও আছে। নানান কারণে আমাদের ভাইবানিতে অসুবিধা হয় না যে শেখ হাসিনার বিবিধ বেয়াদবি ইত্যাদির কারণে আমেরিকা আর আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরতে না দিতে চাইতে পারে। এখন আপনি যদি দুইটা জিনিস মিলান, বিএনপির চাওয়া, জামায়াতের চাওয়া আর একই সঙ্গে আমেরিকারও চাওয়া, কোথাও গিয়ে যদি মিলিত হয়, ফলে এই আমরা আর মামুরা এই যে বিষয়টা, এটার আদর্শের কোনো জায়গা নেই, এটা একটা কৌশলগত বন্দোবস্ত। আওয়ামী লীগকে আমরা দেখছি ভারতের ছাতায় অনেকটা এই আমরা আর মামুরা কৌশলের রাজনীতি করছে, কিন্তু আমরা এটাও জানি যে তাদের ক্ষমতা আসলে টিকে নাই। ফলে বর্তমানে যে কৌশলী বন্দোবস্ত দেখা যাইতেছে, সেটার গভীর সমস্যা হইল বিএনপির রাজনৈতিক একজন বিশ্লেষক হিসেবেই আমি বলবো, বা তাদের শুভানুধ্যায়ী হিসাবে, যে জামায়াত এখনও বাংলাদেশের ইতিহাসে এই মুহূর্তে সবচেয়ে শক্তিশালী। তাদের 68 আসনের কথা আমরা বলতে পারি। জামাত কি দীর্ঘমেয়াদে বিএনপির এই মামু হিসাবে থাইকা যাবে? আমি তা মনে করি না। জামায়াতের প্রায় 31% ভোট তারা এবার নির্বাচনে পাইছে। ফলে এই যে তারা থাইকা যাবে না, নাকি একদিন তারাই বিএনপিকেই রিপ্লেস করাটাই তাদের একমাত্র গন্তব্য, এই প্রশ্নের উত্তর বিএনপি আসলে এড়ায় যেতেছে। এমন কোনো সময় আসতেও পারে যখন বিএনপির বুদ্ধিজীবীরা তাদের আজকের সিদ্ধান্তের জন্য রিগ্রেট করতেও পারেন। আপনি 90-এর দশক থেকে হিসাব করেন, বিএনপি, আওয়ামী লীগ এবং জামায়াত
নানা সময় নানাজনের ডাকে আসলে তাদের জায়গা বদল করছে। এটাই বাংলাদেশের রাজনীতি। আওয়ামী লীগের আমলের অপরাধনামার বিষয়ে আমাদের আলাদাভাবে আলাপ করার কোনো দরকার নেই। মানবাধিকার সংস্থাগুলি বা যে কোনো রিপোর্টই আপনি যদি দেখেন 2009 থেকে 2023 পর্যন্ত বিচার বহির্ভূত হত্যার সংখ্যা ব্যাপক, গুমের সংখ্যা ব্যাপক। ফলে হাসিনা শাসনামলের অপরাধের মাত্রা ছিল ব্যাপক এবং এইটা প্রশ্নেরও বিষয় না, এবং এই অপরাধের এনাবেলাররাও ছিল, তাদেরও বিচার হওয়া দরকার। কিন্তু বিচার আর দমন কি এক জিনিস কিনা সেইটা আমাদের প্রশ্ন তোলা দরকার। আওয়ামী আমলে যে বিচারের যেই ন্যায্যতা ত্রুটি ছিল সেটা আমাদের সবারই মনে আছে। বর্তমান পরিস্থিতি নিয়েও একই ধরনের আলাপগুলি হইতেছে। আপনারা নিশ্চয়ই চিনেন ডেভিড বার্গম্যান, তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে লিখতেছেন। তিনি আইসিটির আইনি কাঠামোতে দুইটা মৌলিক সমস্যা দেখাইছেন। নাম্বার 1, গ্রেফতারের জন্য কোনো প্রমাণের দরকার পড়তেছে না, প্রসিকিউশন শুধু বলবে তদন্তের জন্য প্রয়োজন, বাস। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে যুক্তিসঙ্গত একটা কারণ দরকার পড়ে, বাংলাদেশের আইসিডিতে এই ধরনের কোনো বাধ্যবাধকতা নাই। এবং 2, গ্রেফতারকে চ্যালেঞ্জ করার কোনো রাস্তা এখানে নাই। যে বিচারক আটকের আদেশ দিচ্ছেন তার কাছে আপিল করতে হইতেছে, অন্য কোনো আদালতে যাওয়া যাবে না। এই কাঠামো ইন্টারিম তৈরি করে গেছে। বিএনপির 3 মাস ক্ষমতায় চলে গেলেও তারা আসলে এর কিছুই বদল করে নেই। এখানে একটা নীতিগত প্রশ্নও আছে। প্রশ্নটা হইল, হাসিনার আমলে আমরা যারা জামায়াতের পক্ষে কথা বলছি, জামাত তো 71-এর গণহত্যায় পাকিস্তানের বাহিনীর অন্যতম ফোর্স, কিন্তু তারপরও তাদের রাজনৈতিক অধিকারের পক্ষে আমরা কথা বলছি। কারণ অধিকার শুধু ব্যক্তির বা বিশেষের বা সমষ্টির দলের প্রশ্ন না, এটা একটা নীতিগত প্রশ্ন। সেই একই নীতিতে এখন আওয়ামী লীগের অধিকারের পক্ষে কেন কথা বলা যাবে না? আওয়ামী লীগ ফ্যাসিস্ট মানেই কি বিচারের আগে তার কণ্ঠরোধ করতে হবে? কণ্ঠরোধ করা জায়েজ? যদি জায়েজ হয় তাহলে বাংলাদেশে জামাতে ইসলামী রাজনীতি করে কিভাবে? এখানে একটা ন্যায্যতার প্রশ্ন আছে, যা আমরা সম্ভবত বারবার প্রত্যেকটা আমলে এড়ায় যাওয়ার চেষ্টা করি। যাই হোক, আমার আলাপ আর লম্বা করব না। আমার আর্গুমেন্টের জায়গাটা সংক্ষিপ্তভাবে বইলা আজকের আলাপ শেষ করব। সেটা হইল, কোনো মতাদর্শ বা রাজনৈতিক আদর্শই দমন করা যায় না, আপনি শুধু ভূগর্ভে পাঠাইতে পারবেন। হাসিনার আমলে বিএনপি জামায়াতের কণ্ঠস্বর চাপা দেওয়া হয়েছিল, কিন্তু তাদের কণ্ঠকে আমরা শুনতে পাইছি তো। তার কারণ আমরা তাদের কণ্ঠ বা তাদের আওয়াজ আমরা শুনতে চাইছি। মানুষের চাপা দেওয়া কণ্ঠ মানুষ শুনতে চায়। এখন আওয়ামী লীগের বয়ান নিষিদ্ধ, কিন্তু মানুষ কি শুনতেছে না আওয়ামী লীগের কথা? বিএনপি এটা জানে, কিন্তু তারপরেও তারা একটা পুরানা বয়ানের উৎপাদন করে যাচ্ছে। এটার কারণ কি? এই মুহূর্তে তাদের কাছে হিসাবটা সম্ভবত এমন যে তারা মনে করে এই কায়দায় কন্ট্রোল করে ফেলা সম্ভব, কিন্তু ইতিহাস বলতেছে এটা সম্ভব না। বিএনপি যদি এই পদ্ধতিতে আগায় তাইলে তার ফ্যাসিস্ট রূপান্তর ঘটবে, এবং ঠিক সেইখানে জামায়াত তার জনমত তৈরি করতে থাকবে। আর যদি জামায়াত তার জনমত তৈরি করতে থাকে, একটা পর্যায়ে আওয়ামী লীগকে আবার বিএনপির ফিরানোর ব্যবস্থা করতে হবে। সুতরাং সেই রাজনৈতিক যেই কনসিকুয়েন্স, সেগুলো আগেই হিসাব করে নেওয়া দরকার। গত 3 মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে ঢাকার বিমানবন্দরে জার্মান সংবাদ সংস্থা ডিপি এর বাংলাদেশ প্রতিনিধি ওকাবের সভাপতিও তিনি নজরুল ইসলাম মিঠু, তাকে আটকা দেওয়া হলো। কোনো মামলা নাই, কোনো কারণ নাই। ইমিগ্রেশনের এসপি নিজে বলতেছেন যে আমাদের কাছে আপনার বিরুদ্ধে কিছু নাই, কিন্তু এজেন্সি অনুমতি দিতেছে না। এজেন্সি মানে কি? এই কায়দাটা তো হাসিনার বানানো। ইন্টারিমেটা রেখে দিছিল, এখন বিএনপি এর উপর ভর করতেছে। আমার একজন প্রিয় রাজনৈতিক তাত্ত্বিক সাতাল মুফ, তার একটা আলাপ দিয়ে আজকে শেষ করব কথা। তার মতে গণতন্ত্রে 2 ধরনের বিরোধ থাকে। একটা হলো অ্যাগনিজম, মানে প্রতিপক্ষের সাথে তর্ক, তুমি ভুল আমি ঠিক, কিন্তু তোমার কথা বলার অধিকার আছে। আর আরেকটা হলো অ্যান্টাগনিজম, মানে শত্রুকে নির্মূল করা, তুমি বিপজ্জনক, ফলে তোমার আসলে আমার চুপ করাই দিতে হবে। ফ্যাসিবাদের দোসর এই লেভেলটা, এই ট্যাগটা ঠিক এই দ্বিতীয় কাজটাই করে। প্রতিপক্ষকে শত্রু বানায়, তাকে হত্যাযোগ্য করে, তর্কের যেই জায়গা সেই জায়গাটা তারা শেষ করে দেয়। হাসিনা এটা করছে বিএনপি জামায়াতের সঙ্গে। ইন্টারিম সরকার সেই শিক্ষা প্রয়োগ করছে তার টোটাল শাসনে, এবং এখন বিএনপি সরকার এই চক্র নতুনভাবে একই চালকের আসনে বৈশা আগায় নিবে, নাকি এই চক্রটা আসলে রোধ করবে? একটা ন্যায্য গণতান্ত্রিক রাষ্ট্র কি তারা নির্মাণ করবে কি করবে না? এটা অবশ্যই এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এই প্রশ্নটা আমরা করতে চাই। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সঙ্গে।